কিচ্ছু হয়নি না। জয় তারা, জয় তারা। রিমোটটা এইভাবে নিয়ে দিলে, একে নিয়ে নিও না বড়। কি হয়েছে? তুমি ভিডিও করছো? কাঁদছো কেন তুমি? দেখছি না, হ্যাঁ দেখছে না, আমার দিকে দেখছে, আমাদের দিকে দেখলে না। হ্যাঁ মাথায় ব্যথা হচ্ছে বেশ করেছে। কি না 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 না। কি করে কিছু হয়নি, তুমি এরকম করো না। ডাক্তার আসবে তো এখন। কালকে কি করেছিল আমাদের? আমার বয়সে কষ্ট দিচ্ছে। কেঁদো না, কিছু ও না না না, এরকম কাঁদে না, কেঁদো না, কেঁদো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি কেঁদো না, তোমারও তো শরীর ভালো নেই বাবা। সেই আশা থেকে কাল পর্যন্ত তুমি 17-18 বার বমি করেছো, পটি করছো, তোমারও তো শরীর ভালো নেই বাবা। শরীর খারাপ তো গেল না র্যাঞ্চোর কিচ্ছু হবে না শোনা। আজ আবার সেই এমন করছো তুমি। তুমি এরকম করলে কিন্তু আমার কষ্ট হয়। তুমি এরকম করে কাঁদছো কেন? আমার শোনা তুমি। জানো তো এর নাম হলো জীবন যুদ্ধ। বাড়িতে আসলাম একটা যুদ্ধ করে, সেই যুদ্ধ পার করে আসতে না আসতে বাড়িতে এসে আবার একটা যুদ্ধ শুরু হলো। পরের দিন মাইকে নিয়ে এখন মাইর পাপা যাচ্ছে রিপোর্ট করাতে। শনিবার থেকে সোমবারের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি এক সপ্তাহ পর, কারণ বাড়ির একটা পরিবেশ অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, সেখান থেকে আমাদের বেরোতে হয়েছে বা হবে, তারপরেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। ট্রেনে ওঠা থেকে মায়ের যে শরীর খারাপটা শুরু হয়েছে, বমি বমি বমি, বাড়িতে আসা পর্যন্ত ওর 18 থেকে 19 বার বমি হয়েছে। তার মধ্যে গ্যাসে পুরো পেট ফুলেছিল, কিছু খেতেই পাচ্ছে না, এক ঢোক জল খেলে ওর পেটটা ফুলে যাচ্ছে, এরকম একটা কন্ডিশন। তার মধ্যে আমাদের র্যাঞ্চোটাও অসুস্থ হয়ে পড়েছিল, তোমরা তো জানো। কালকে তো মাইকে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম, তোমাদেরকে দেখালাম। বাড়িতে আসার পর থেকে একটার পর একটা চলছে। ট্রেনে যেদিন উঠবো সেই দিন মাহি এত বমি সকাল থেকে, কিন্তু কিছু করার নেই, টিকিট কনফার্ম হয়ে গেছে। আর টিকিট পাওয়াই যাচ্ছিল না, অনেক চাপে একটা ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে, জন্য আর ক্যান্সেল তো করতে পারবো না। আর একদিন থাকা মানে ওখানে এক্সট্রা প্রচুর খরচা। তো সেই জন্য মাইকে নিয়ে ওই সারাদিন এত বমি করছে, লাস্টে কি করব, বমির ওষুধ খাইয়ে ওকে নিয়ে আসলাম। ট্রেনের খাবার দেবো না বলে হোটেল থেকে যে রান্না করে নিয়ে গেছিলাম সেই খাবার ওকে খাইয়েছি দুদিন। তো একদিনের তো ব্যাপার না, দুদিনই। তো যেদিন উঠলাম তার পরের দিন সারাদিনটা গেল। রাত্রির বেলা আমরা নামলাম, বাড়িতে ঢুকলাম তখন রাত্রির 1টা না 1:30। মাহি কন্টিনিউ 11 বার 12 বার বমি করে। আগের ব্লগে তো তোমরা দেখলে মাহি প্রচণ্ড বমি করছে। একদিনের মধ্যে ছেলের শরীর একদম ভেঙে গেল হঠাৎ করে। আর ওইদিকে মাহি বমি করছে, আর এইদিকে আমাদের বাড়ির ডগিটা র্যাঞ্চো, ও কন্টিনিউ বমি করে যাচ্ছে, দুজনে কন্টিনিউ বমি। আমরা বৃহস্পতিবার দিন রাত্রে ট্রেন থেকে নেমেছি, বাড়িতে ঢুকলাম 1টা 1:30। এসে দেখলাম ও একটু আমাদের কাছে আসলো, আসার পর না ও চলে গেল, মানে আগের মতো করেনি। আর আমরাও জার্নি করে এসছি, আমাদেরও অতটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, বাড়িতে আসার পর মাহি তো খুব আনন্দে আসছে, ওর শরীর খারাপ ঠিকই কিন্তু আনন্দে আসছে যে আমাদের র্যাঞ্চোর বাড়িতে গিয়ে র্যাঞ্চোর সাথে খেলা করব। অন্য সময় মাহি এতবার ভেলোর গেছে, কোনো দিন এমন করেনি। এবারে বাড়ি আসার জন্য অস্থির হয়ে গেছে, যার জন্য আমরা একটা দিনও লেট করিনি, হয়ে গেছে সঙ্গে সঙ্গে টিকিট কনফার্ম হয়ে গেছে, আমরা চলেও এসেছি। টিকিট পাওয়া যাচ্ছিল না, পোর্টাল থেকে টিকিট কাটলে আমাদের দুজনের কনফার্ম হয়ে যায়। শাশুড়ি মায়ের টিকিটটা কনফার্মের একটা ছিল, তো যাই হোক হয়ে গেছে কনফার্ম, আমরা বেরিয়ে এসেছি। বাড়িতে ঢুকলাম বৃহস্পতিবার দিন রাত্রে, আর শুক্রবার দিন সকালবেলা তখন 11:30 12টা হবে। হঠাৎ করে র্যাঞ্চো দেখি বমি করার মতো একটা আওয়াজ করলো। মাই পি বলছে, পূজা দেখ কেমন করছে। আমি বললাম কেমন করছে মানে? গিয়ে ওকে সঙ্গে সঙ্গে জল বললাম, একটু জল খাওয়া। জল দিয়েছে। আর ওই সময় না দেখলে আমি দেখতে পারি না একদমই, যার জন্য প্রতিটা মুহূর্তে আমাকে এইগুলোই দেখতে হয়। বলে না যে যেটা দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাদের সাথে সেটাই হয়। তো আমি এই জিনিসগুলো খুব ভয় পেতাম ছোট থেকে। তো যাই হোক, ভয় পেতাম, চোখ মানে দেখতে পারতাম না এই জিনিসগুলো। তো সেই জিনিসগুলো প্রতিটা মুহূর্তে আমাকে দেখতে হয়। এখন অনেকটা দেখতে দেখতে সয়েও গেছি। তো যাই হোক, হঠাৎ করে দেখলাম ওর এই অবস্থা। তো দিদিয়া জল খাচ্ছে, ঠাকুরের নাম করছি, তারামায়ের নাম করছি, মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র বলছি, করতে 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 র্যাঞ্চো নিঃশ্বাস ফেলছে, কিন্তু ওর কোনো নেই। হঠাৎ করে চোখ মুখ উল্টে গেল, তোমরা তো দেখলেই, ব্লগে বলা হয়নি সব কিছু।
তো যাই হোক, হঠাৎ করে চোখ মুখ উল্টে গেল। তারপরে সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই ডক্টরকে ফোন করলো। ওর যে ডক্টর ছিল, ডক্টর বাড়িতে আসলো, কারণ ওর ওই মুহূর্তে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই, কারণ তোমার দাদাভাইয়ের শরীর খারাপ। আর ওকে যে নিয়ে যাব, গাড়িতে নিয়ে যেতেও সমস্যার ব্যাপার আছে, ওই জন্য ডক্টরকে বলা হলো আপনি বাড়িতে আসুন। ও স্লাইন চললো, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, 3:30 সেদিন ঘুমাচ্ছিল। মাঝে মাঝে যখন ব্যথা হচ্ছিল, কি ব্যথা বুঝতে পারিনি, হঠাৎ করে ওরকম আওয়াজ হলো, তো ব্যাপারটা বুঝতে পারলাম না কোথা থেকে কি হয়ে গেল। হঠাৎ করে দেখলাম ওরকম আওয়াজ করলো, আওয়াজ করার পর ওরকম সিচুয়েশান একটা তৈরি হয়ে গেল। আসার পর মাইকে নিয়ে ডক্টর দেখাতে গেলাম, এদিকে বাড়িতে র্যাঞ্চুকেও ডক্টর আসলো, ডক্টর দেখলো। তো তোমরা তো দেখলে আগের ব্লগে যতটুকু পেরেছি, আমিও কিছু ভিডিও করেছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেইটুকু দেখেছো অনেকটা বুঝেছো। তো তারপরে হঠাৎ করে পরের দিন শনিবার দিন হবে, হ্যাঁ তারপরের দিন মানে শুক্রবার দিনটা আমরা তো বৃহস্পতিবার রাত্রে এসেছি, শুক্রবার দিনটা ওইভাবে কাটলো। শনিবার দিন আবার ডক্টর আসলো, ডক্টর এসে ওকে দেখে বললো শরীরটা আমার দেখে ভালো লাগছে না। তো আমরা বললাম কি, আমরা সবেমাত্র এসেছি, কি হয়েছে আমরা বুঝতে পারছি না, ওকে কি অ্যাডমিট করলে ভালো হবে? তখন ডক্টর নিজেই বললেন, দেখুন কোথায় অ্যাডমিট করবেন, অ্যাডমিট করতে আপনাদেরও এই অবস্থা, যেখানেই করবেন পার ডে প্রচুর টাকা করে বিল করবে, তার থেকেও বাড়িতে আছে ভালো আছে। তো ডাক্তার বললো কয়েকটা রিপোর্ট করতে দিচ্ছি, ওই রিপোর্ট কটা করালে তাহলে আমি বুঝতে পারবো যে ওর কী প্রবলেমটা হচ্ছে। ডক্টর প্রেসক্রিপশান করলো, প্রেসক্রিপশান করে যাওয়ার পর একেও ডাক্তার দেখিয়েছি, তোমরা তো দেখলে, মায়েও কিছু রিপোর্ট দিয়েছে ডাক্তার, সেগুলো করাবো, আবার র্যাঞ্চেরও রিপোর্ট দিয়েছে, করাবো। এমন সময় ডক্টর রিপোর্ট প্রেসক্রিপশান করে দিয়ে বেরিয়ে গেছে, আধা ঘন্টা হয়নি। তোমাদের দাদাভাইকে বললাম যে অনলাইনে দেখো কোথায় রিপোর্ট কি করা যায়, তাহলে বাড়িতে এসে ওর ব্লাডটা নিয়ে যাক র্যাঞ্চোর। দাদাভাই বললো ঠিক আছে আমি দেখছি, ছেলের রিপোর্টটাও তো করাতে হবে, তো ছেলের রিপোর্টটা করিয়ে আনি, আর এদিকে আমি দেখছি, দেখতে দেখতে তাহলে সেরকম যদি হয়ে যায় তাহলে আজকের ওর টেস্টটা হয়ে যাবে, মানে র্যাঞ্চের কথা বলছি, যদি অনলাইনে পেয়ে যাই সেইভাবে তাহলে আজকের ওর টেস্টটা করিয়ে নেবো। তো এই বলে কথা আমরা বলছি, ডক্টর বেরিয়ে যাওয়ার পরে আমরা একটু কথা বললাম এই রিপোর্ট ব্যাপারে। তো কথা হওয়ার পর যখন গিয়ে ওকে দেখছে, বেশি না আধা ঘন্টাও হয়নি, ওকে দেখে এসছে মাঝখানে, ডক্টর যাওয়ার পর ওকে দেখে ওকে ভালোভাবে মোটা বিছানা করে ডক্টর যেভাবে বলেছে সেইভাবে রেখে ওর সামনেটা একটু লাইট জ্বালিয়ে রাখতে, যাতে একটু গরম থাকে। তো তারপরে ডক্টর যা যা বলে গেছিলেন সেগুলো আমরা সব করে, আর সবেমাত্র এসে বসে ওই কথা হচ্ছিলো রিপোর্টের ব্যাপারে। ওই রিপোর্টের কথা বলেই সঙ্গে সঙ্গে আমার দাদাভাই বলছে গিয়ে দেখে আসি র্যাঞ্চোটা, কথা বলে আর তোমাদের দাদাভাই গেছে, গিয়ে দেখছে ও আর নেই। তো সত্যি সেই মুহূর্তে কি বলবো, সেই মুহূর্তে করতে পারিনি। বুঝতেই পারছো, মায়ের ভিডিও তো দেখেছো শরীর খারাপের জন্য কীভাবে কাঁদছিল, আর সেই মুহূর্তটা আমাদের অন্যরকম হয়ে গেছিলো সিচুয়েশান, বুঝতেই পারছো, আর বলার মতো কিছু নেই। তো ও আমাদেরকে ছেড়ে চলে গেল এইভাবে। তো জানি না কেন আমাদের সাথে প্রতিটা মুহূর্তে এরকম হচ্ছে, এরকম সিচুয়েশান। এর আগেও তো একটা এরকম হলো, তারপরে তো র্যাঞ্চোকে নিয়ে আসলাম, এ বেশ জলই ছিল, বেশ ভালো, মায়ের সাথে খেলা করতো, তোমাদের সাথে যতটুকু পারতাম যখন পেরেছি শেয়ার করেছি। তো জানি না কেন কি হচ্ছে আমাদের সাথে, আর কত কি দেখব সেটাও জানি না। তো ও আমাদের ছেড়ে চলে গেল, তো সেটা মাহি জানে না। এটা হওয়ার পর না সঙ্গে সঙ্গে যখনই দেখেছে, আমি ওর বাবাকে বললাম তুমি ছেলেকে বলো না। ওর বাবা বলেছিল ছেলেকে বলি একবার, বললাম না, ওকে বললে ওকে আমি আর ঠিক রাখতে পারবো না, যেভাবে কাঁদছে তোমরা তো দেখলে, ওকে যদি শুনে ওর কিছু হয়ে গেছে তাহলে ওকে ঠিক রাখতে পারবো না। সঙ্গে সঙ্গে মাহির হাতে বললাম মাহি তুমি একটু ফোনটা দেখো। ফোনটা দেখলো, আমি আর ওর মুখটা গিয়ে দেখতে পারলাম না, র্যাঞ্চের মুখটা, কারণ আমি ওই জিনিসটা সহ্য করতে পারি না। আঘাত পেতে পেতে আর কত আঘাত নেব জানি না। তো ভাগ্যে আর কি আছে সবই ভগবানই জানে, আর বলতে পারছি না। ওহ, তারপরে মায়ের হাতে ফোনটা দিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলে শ্বশুরমশাইকে ফোন করা হলো যে ওর তো একটা ব্যবস্থা করতে হবে। তো লোক নিয়ে আসলো। লোক নিয়ে আসার সময় যখন লোকটা ঢুকবে তার আগেই মাইকে দিয়ে, মায়ের পাপাকে দিয়ে, মাইকে নিয়ে বাইরে বের করে দিয়েছি, বললাম যাও তুমি একটু কিছু জুস খেয়ে আসো। মাই যেতে চাইছিল না, তাও মাইকে বললাম তুমি একটু জুস খেয়ে আসো, যাও বলে মাইকে বের করে দিলাম ভালোভাবে, যে তুমি একটু ঘুরে আসো। ওকে বুঝিয়ে টুজিয়ে বাবাকে দিয়ে পাঠালাম, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো তারপরে তো র্যাঞ্চোকে নিয়ে চলে গেল। তো মাইকে বলা হয়েছে, ওর সাথে কথা হয়েছে, র্যাঞ্চোকে এসে নিয়ে গেছে, র্যাঞ্চোকে নিয়ে গেছে, ও নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়েছে, নাহলে ওর শরীরটা খারাপ হয়ে যেত। আমরা সবেমাত্র এসেছি, তোমার বাবারও শরীর খারাপ, ওকে দেখভাল করব কিভাবে। তো এইসব বুঝিয়ে টুজিয়ে বলা হয়েছে র্যাঞ্চোকে এখন 1 বছর রাখবে, ভর্তি রাখবে, এই বলে বুঝিয়ে টুজিয়ে রাখা হয়েছে।
তাও নিয়ে যাওয়ার সময় দেখেনি র্যাঞ্চোকে, তাই কাঁদছে যে আমাকে দেখালে না কেন, ওকে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল আমাকে দেখালে না কেন, সেই নিয়ে কান্নাকাটি করছে। এই হলো ব্যাপার, পুরো ঘটনাটা না বললে তো তোমরা বুঝতে পারবে না। তো বাড়িতে আসার পর থেকে এই একটার পর একটা ঘটে চলছে, আর ভালো লাগছে না, আর কি বলবো। এই রিপোর্ট করাতে নিয়ে গেল মায়ের পাপা, তো এখন দেখা যাক। মায়ের রিপোর্টটা নিয়ে একটু চিন্তা আছে, একের পর এক চলছে, আর কতদিন এইভাবে চলে দেখা যাক, জানি না। তো সব বাধা অতিক্রম করে দেখি একদিন ঠিক নিশ্চয়ই সূর্যের আলো ফুটবে আমাদের। তো সেটা কবে কবে হবে সেটাই দেখা যাক। তো চলো বন্ধুরা, এখন আর বেশি কথা বলতে ভাল লাগছে না, আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আবার পরে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।